dimensional graphically representation কার অফ কোন জিনিসের ইলেকট্রিক্যাল কারেন্টের কার ইলেকট্রিক্যাল কারেন্ট হুইচ আর প্রডিউসড যেটা অ্যাকচুয়ালি প্রডিউসড হয় কোথায় হার্টে। তা ২ নম্বর কথা ১ নম্বর হচ্ছে এটা এক ধরনের 2 ডাইমেনশনাল গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। আর কার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইলেকট্রিক্যাল কারেন্টের যে কারেন্টটা প্রডিউসড হয় হার্টে। তাহলে হার্টের মধ্যে প্রডিউসড হওয়া ইলেকট্রিক্যাল কারেন্ট এর গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন হচ্ছে ইসিজি। ইসিজি জানতে গেলে আমাকে কতগুলো ক্রাইটেরিয়া প্রথমে জানতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা জানি নর্মাল কোনো একটা সেল এক্সাইটেটরি সেল নর্মাল সেল যখন রেস্টিং ফর্মে থাকে তখন তার ভেতরের চার্জ কি থাকে রে? যখন সেলটা এটা হচ্ছে রেস্টিং, যখন সে ডিপোলারাইজ কন্ডিশনে আসে তখন কি হয়? সাপোজ ধরলাম ডিপোলারাইজ চলে এলো, এবার আসছি ডিপোলারাইজড ফর্ম। সেলটার ওই নেগেটিভ চার্জগুলো সব হয়ে যাবে কিসে পজিটিভ, ডিপোলারাইজড ফর্ম। এই ফর্ম থেকে আবার যখন এই ফর্মে আসে সেটাকে আমরা বলি রিপোলারাইজেশন। এই তো আমরা একটা জিনিস জানি, একটা সেল যখনই ডিপোলারাইজড হয় সে কি ডিপোলারাইজড অবস্থায় থাকতে পারে এক্সাইটেটরি সেল, না সঙ্গে সঙ্গে সে ডিপোলারাইজড হয়? ডিপোলারাইজ যখনই হয় আমরা জানি যখনই ডিপোলারাইজড হয় রিপোলারাইজ ঠিক তারপরেই হয় সাইমালটেনিয়াসলি, মানে এর সঙ্গে সঙ্গে কোনোভাবে সেল ডিপোলারাইজড অবস্থায় এক্সিস্ট করে না। কেননা জানি যখনই ডিপোলারাইজড হয় ডিপোলারাইজডের লাস্ট স্টেট যখন +20 পৌঁছায় সঙ্গে সঙ্গে তখন কি হয় ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল খুলে যায় এবং অটোমেটিক্যালি ডিপোলারাইজেশনের লাস্ট যে সুইচ, ডিপোলারাইজেশনের লাস্ট স্টেপটাই হচ্ছে রিপোলারাইজেশনের সুইচ। ওর জন্য ডিপোলারাইজেশনের পরে রিপোলারাইজেশন আসবেই। কোনো এক্সাইটেটরি সেলে ডিপোলারাইজেশনের পরে রিপোলারাইজেশনের অ্যাপিয়ারেন্সটা অটোমেটিক্যালি হয়। ওর জন্য আমরা কি জানি নর্মালি আমরা কি জানি ডিপোলারাইজেশন এরকম কন্টিনিউ চলে। এই ডিপোলারাইজেশন দুটোকে নিয়ে আমরা কি বলি অ্যাকশন পোটেনশিয়াল। এই কনসেপ্টটা আমরা জানি। এটা হচ্ছে ১ নম্বর শর্ত। অলওয়েজ রিপোলারাইজেশন ফলো, রিপোলারাইজেশন স্টেটটা অলওয়েজ ফলো করে কাকে? টু ডিপোলারাইজেশন স্টেট। ডিপোলারাইজেশন স্টেটটাকে অলওয়েজ ফলো করে। অ্যান্ড রিপোলারাইজেশন রিলেশনশিপ, দেখো এই ১ নম্বর কথায় কোনো রকম কনফিউশন আছে? রিপোলারাইজেশন রিলেশনশিপটা বুঝে গেলাম। ১ নম্বর কথা হচ্ছে এটা যে কোনো এক্সাইটেটরি সেলের মধ্যে হয়। যদি কোনো এক্সাইটেটরি সেল ডিপোলারাইজড কন্ডিশনে আসে সঙ্গে সঙ্গে সে ডিপোলারাইজেশন কন্ডিশনে অটোমেটিক্যালি ট্রান্সমিটেড হবে। আশা করি ক্লিয়ার। সেকেন্ড কথা, একটা সেল কার্ডিয়াক টিস্যু তার মানে হচ্ছে বাঞ্চ অফ সেল, কার্ডিয়াক টিস্যু মানে বাঞ্চ অফ হার্ট সেল। এই সব সেলগুলো আমার সবচেয়ে সেলগুলো রেস্টিং ফর্মে আছে, সব সেল রেস্টিং ফর্মে আছে। যদি এই সেলটা কোনোভাবে ডিপোলারাইজ ফর্মে চলে আসে সঙ্গে সঙ্গে এই ডিপোলারাইজেশন ওয়েভটা কি হয়
পরের সেলে ট্রান্সমিটেড হয় কিভাবে হয়? থ্রু গ্যাপ জাংশন। আমাকে ধরে নিতে হয় এখানে আছে গ্যাপ জাংশন, এই গ্যাপ জাংশনের থ্রু দিয়ে ডিপোলারাইজেশন ওয়েভটা ট্রান্সমিটেড হলো, এই সেল থেকে ডিপোলারাইজড এই সেলে এলো, একইভাবে এই সেল থেকে ডিপোলারাইজডটা ট্রান্সমিটেড হবে এই সেলে। আমরা জানি ডিপোলারাইজেশনের সঙ্গে সঙ্গে রিপোলারাইজেশন হয়, যখন এই সেলটা ডিপোলারাইজেশন হলো তখন এই সেল থেকে ডিপোলারাইজেশন ট্রান্সমিটেড হলো এখানে, যখনই এই সেলটা ডিপোলারাইজ হচ্ছে তখন এই সেলটা ডিপোলারাইজড ভাবে থাকবে না, এই রিপোলারাইজ হতে শুরু করবে, তখন এই রিপোলারাইজেশন হতে শুরু করবে। মানে রিপোলারাইজেশন স্টেটটা অলওয়েজ ফলো করবে কাকে? ডিপোলারাইজেশন স্টেজকে। যখনই এই ডিপোলারাইজেশনটা এখানে ট্রান্সমিটেড হলো সঙ্গে সঙ্গে এ চলে আসবে রিপোলারাইজেশন স্টেটে, এ অকুপাই করবে রিপোলারাইজেশন স্টেট। আবার যখন ডিপোলারাইজেশনটা এখানে ট্রান্সমিটেড হবে তখন এই সেলটা আবার রিপোলারাইজেশন স্টেট চলে আসবে। যখন এখানে ট্রান্সমিটেড হবে এই সেলটা আবার রিপোলারাইজেশন ফর্মে চলে আসবে। এইভাবে তো কন্টিনিউয়াস হার্ট টিস্যুর মধ্যে প্রথমে ডিপোলারাইজেশন ওয়েভ যখন ট্রান্সমিটেড হবে, যখন ট্রান্সমিটেড হচ্ছে তাকে ঠিক ফলো করবে রিপোলারাইজেশন ওয়েভ। বলো, ডিপোলারাইজেশন ওয়েভ ট্রান্সমিটেড হওয়ার জাস্ট পরে রিপোলারাইজেশন ওয়েভটা তাকে ফলো করবে, তাই তো? তারপর সে রেস্টিং কন্ডিশনে আসবে। এবার এই ডিপোলারাইজেশন ওয়েভ বা রিপোলারাইজেশন ওয়েভ এদের যে ট্রান্সডাকশন রেট, যাকে আমরা কি বলবো কন্ডাকশন ভেলোসিটি, ইলেকট্রিক্যাল কারেন্ট কন্ডাকশন ভেলোসিটি বলবো, এই ভেলোসিটি কার উপর ডিপেন্ড করবে? প্রেজেন্স অফ গ্যাপ জাংশন নাম্বার। এই সেলগুলোর মধ্যে গ্যাপ জাংশন যত বেশি থাকবে এদের মধ্যে এই ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো বা ডিপোলারাইজেশন ওয়েভ আর রিপোলারাইজেশন ওয়েভের ফ্লো রেটটা কি হবে? তত বাড়বে। তাহলে এখানকার কোনো হার্ট টিস্যুর মধ্যে ডিপোলারাইজেশন ফ্লো বা ইলেকট্রিক্যাল কারেন্ট এর ট্রানজাকশন ভেলোসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ প্রেজেন্স অফ গ্যাপ জাংশন বিটুইন অ্যাডজাসেন্ট সেল। অ্যাডজাসেন্ট সেলের মধ্যে গ্যাপ জাংশনের নাম্বারটা ইলেকট্রিক্যাল কারেন্টের ভেলোসিটিটাকে রেগুলেট করে। জায়গাটা ক্লিয়ার? যদি গ্যাপ জাংশনের নাম্বার বাড়ে ইলেকট্রিক্যাল কারেন্টের ফ্লোটা তত বাড়বে। আমি যদি হার্টের ক্ষেত্রে স্পেশালি কোনো বলি, স্পেশালি হার্টের ক্ষেত্রে বলে দিলাম, হার্টের ক্ষেত্রে এই এভি নোড আর বান্ডেল অফ হিজ এদের মাঝে যে টিস্যু থাকে সেই যে কানেক্টার টিস্যু, সেই কানেক্টার টিস্যুর মধ্যে গ্যাপ জাংশনের নাম্বার কম, তাহলে কি বলবো এই জায়গার টিস্যুর মধ্যে ইলেকট্রিক্যাল কারেন্ট খুব স্লো পাস করবে। আমি যদি বলি জাংশনাল টিস্যু লাইক বান্ডিল অফ হিজ, বান্ডিল অফ হিজের এই সেলটার সঙ্গে তার পাশের নিয়ারেস্ট সেলটা এদের মধ্যে গ্যাপ জাংশনের নাম্বার বেশি, তাহলে কি বলবো এই সেলগুলোর মধ্যে কারেন্টটা খুব ফাস্ট পাস করবে। এখানে কারেন্ট আসার সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন টাইমের মধ্যে কারেন্ট চলে আসবে এখানে, কারণ এখানে কন্ডাকশন ভেলোসিটি হাই আর এখানে কন্ডাকশন ভেলোসিটি কম। কেন? এখানে গ্যাপ জাংশনের নাম্বারই কম আছে। তাহলে হার্টের কোন জায়গায় ইলেকট্রিক্যাল কারেন্টের ফ্লোটা কম হবে, কোন জায়গায় বেশি হবে, সেটা টোটালি ডিপেন্ড করছে কার উপর? প্রেজেন্স অফ গ্যাপ জাংশন। কন্ডাকশন ভেলোসিটি of cardiac muscle, conduction velocity of cardiac muscle, depolarization relationship বা depolarization ওয়েভ
কন্ডাকশন ভেলোসিটি অফ কার্ডিয়াক মাসেল। 3 নম্বর কথা যাচ্ছে, এটা একটা হার্ট টিস্যু, কার্ডিয়াক টিস্যু। কার্ডিয়াক টিস্যুতে এগুলো সব হচ্ছে হার্ট মাসেল সেল। মানে প্রথম অবস্থায় সেলগুলো সব রেস্টিং ফর্মে আছে, সেলগুলো সব রেস্টিং ফর্মে আছে। যখন হঠাৎ করে সেলটা ডিপোলারাইজড হয়, যখন সেলটা ডিপোলারাইজড হলো, তখন প্রতিটা সেলের মধ্যে ইলেকট্রিক কারেন্ট কত হবে? +20 পৌঁছাবে। যখন পুরো টিস্যুটা +20 পৌঁছানো মানে কি, টোটাল সব টিস্যু সেলগুলো ডিপোলারাইজড ফর্মে আছে, এখনো এরা রিপোলারাইজড ফর্মে যায়নি, এবার ডিপোলারাইজেশন যাবে। এমন একটা স্টেট যখন সবগুলোই ডিপোলারাইজড ফর্মে আছে, তখন যদি ওভারঅল সব টিস্যুগুলোর ইলেকট্রিক্যাল কারেন্টের আমি সামেশন নিই, তাহলে যে মানটা পাবো বা তার অ্যাম্প্লিটিউড, এখানে কোনো টিস্যুর মধ্যে টোটাল ইলেকট্রিক্যাল কারেন্ট যদি মেজার করি, সেই টোটাল ইলেকট্রিক্যাল কারেন্টটা হচ্ছে এই টোটাল টিস্যু সেলের কারেন্টের সামেশন। আমি আরেকটা কার্ডিয়াক টিস্যু নিলাম, যে কার্ডিয়াক টিস্যুতে সেলের নাম্বার কম আছে। এরাও ইলেকট্রিক্যাল কারেন্ট প্রথমে ছিল রেস্টিং, তারপর এরা হলো ডিপোলারাইজেশন ফর্মে এলো, ডিপোলারাইজড কন্ডিশন চলে এলো। এই ডিপোলারাইজেশন, এখানে যদি আমি ইলেকট্রিক কারেন্টটাকে মেজার করি টোটাল, আর এটা টোটাল মেজার করি, কার টোটাল কারেন্টটা বেশি শো করাবে? অলওয়েজ এটা। কেন? কারণ এখানে টোটাল কারেন্টটা, এখানে যে কারেন্টের অ্যাম্প্লিটিউড শো করাবে সেটা হচ্ছে প্রেজেন্স অফ টিস্যু সেলের উপর ডিপেন্ড করে। যেখানে যত বেশি টিস্যু সেল থাকবে, সেখানে কারেন্টের কোয়ান্টিটি তত বাড়বে এবং তার ওভারঅল সামেশনটা অলওয়েজ বেশি হবে। ওর জন্য এখানে অ্যাম্প্লিটিউড সবসময় বেশি দেখাবে। আমি যদি কারেন্টের কোয়ান্টিটি মাপতে যাই, কতটা কারেন্ট বেশি শো করাচ্ছে এই টিস্যুতে, আর এই টিস্যুতে কতটা কারেন্ট শো করাচ্ছে, ওভারঅল কারেন্টটাকে মাপতে যাই, তাহলে সব সময় যে টিস্যুতে সেলের নাম্বার যত বেশি হবে, সেই টিস্যু তত বেশি কারেন্ট কন্টেইন করবে। যে টিস্যুতে সেলের নাম্বার যত কম হবে, সেই টিস্যু কারেন্ট কোয়ান্টিটি তত কম হবে, তাই তো? আর কারেন্ট যেখানে বেশি হবে, আমার ইলেকট্রিক্যাল মেশিন, গ্যালভানোমিটার যেটা মেশিন, সেই মেশিন যদি আমি এখানে অ্যাড করি, এটা একটা গ্যালভানোমিটার মেশিন, এর একটা ক্যাথোড একটা অ্যানোড যদি আমি অ্যাড করি, তাহলে এই যে কারেন্টটা শো করাবে, সে কারেন্টের অ্যাম্প্লিটিউড সবসময় টিস্যু সেলের নাম্বারের উপর ডিপেন্ড করবে। যেখানে টিস্যু সেলের নাম্বার যত বেশি হবে, সেখানে অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড মানে এটা কার্ভ, কার্ভের মধ্যে ধর এরকম ভাবে কার্ভ তৈরি হচ্ছে, আমরা জানি এই এই ডিস্টেন্সটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড। কতটা কারেন্ট, ইলেকট্রিক্যাল ভোল্ট যদি দেওয়া হয়, ভোল্ট কতটা উঠছে, এটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড, আর এটাকে বলা হয় টাইম ডিউরেশন। তাহলে অ্যাম্প্লিটিউড কতটা উঠছে সেটা ডিপেন্ড করবে টিস্যু সেলের ওপর। সেল যত বাড়বে, তত এখানে কারেন্টের অ্যাম্প্লিটিউড তত বেশি দেখাবে। এখানে সেলের নাম্বার যত কম হবে, কারেন্টের অ্যাম্প্লিটিউড তত কম দেখাবে। সেলের মধ্যে কন্ডাকশন ভেলোসিটি যত বাড়বে, এই কার্ভগুলোর মধ্যে ডিস্টেন্সটা তত কমবে। এরা যদি কন্ডাকশন ভেলোসিটি সেলগুলোর মধ্যে ধরলাম এই লেভেলে আছে, যদি কন্ডাকশন ভেলোসিটি আরো বাড়ে, সেক্ষেত্রে আমার কার্ভটা এরকম শো করবে। এখানে দেখ টাইম ডিউরেশনটা কি হচ্ছে, কমে যাচ্ছে, এখানে টাইম ডিউরেশন বেশি আছে। তাহলে কন্ডাকশন ভেলোসিটি সবসময় টাইম ডিউরেশনটাকে কন্ট্রোল করে। আর আমার অ্যাম্প্লিটিউড, এটা হচ্ছে টোটাল কারেন্টটাকে শো করে অ্যাম্প্লিটিউড দিয়ে। টিস্যুতে কতটা কারেন্ট তৈরি হচ্ছে, সেটা শো করবে অ্যাম্প্লিটিউড দিয়ে। ওকে, তাহলে কোনো টিস্যুতে ইলেকট্রিক্যাল কারেন্ট প্রোডাকশন কার উপর ডিপেন্ড করছে? টোটাল ইলেকট্রিক্যাল কারেন্ট প্রোডাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল
উইথ প্রেজেন্স অফ কার্ডিয়াক মাসল সেল। তাহলে ইলেকট্রিক্যাল কারেন্ট, প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল কারেন্ট, টোটাল প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ কার সঙ্গে? প্রেজেন্স অফ সেল নাম্বার। এখানে আরেকটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে ইসিজি যে মেশিন দিয়ে মেজার করা হয়, সেই মেশিনটাকে আমরা বলি ইলেকট্রোকার্ডিওগ্রাফ মেশিন। বিশাল বড় একটা নাম। ইলেকট্রোকার্ডিওগ্রাফ মেশিন এমন কিছু মেশিন না, ওটা হচ্ছে একটা মডিফাইড গ্যালভানোমিটার। ওটা একটা গ্যালভানোমিটার ওটা একটা গ্যালভানোমিটার গ্যালভানোমিটার এমন একটা মেশিন যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে মেজার করতে পারে। কিভাবে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করে? পোটেনশিয়াল ডিফারেন্স কিংবা চেঞ্জ অফ ইলেকট্রিক্যাল কারেন্টের চেঞ্জটাকে মেজার করতে পারে। চেঞ্জ ছাড়া অন্য কিছু মেজার করতে পারে না। যেখানে চেঞ্জ হচ্ছে, একমাত্র চেঞ্জটাকেই বা ডিফারেন্সটাকেই গ্যালভানোমিটার মেজার করতে পারে। এখানে আমার ইলেকট্রোকার্ডিওগ্রাফ মেশিন হচ্ছে এক ধরনের মডিফাইড গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার জিনিসটা কি? এটা একটা এরকম মেশিনারি, যে মেশিনের এখানে দাগ কাটা থাকে 0, এখানে থাকে 0, আর একদিকে থাকে পজিটিভ, ধরলাম 1, 2, 3, 4, 5, আর একদিকে থাকে নেগেটিভ। এইভাবে এখানে থাকে একটা কাটা, এখানে একটা ঘড়ির মতো একটা কাটা থাকে এখানে। যখনই কাটাটা 0-তে ইন্ডিকেট করে, তখন বুঝতে হয়, যখন কাটা 0-তে ইন্ডিকেট করে তখন আমরা ধরে নিই এ যে এরিয়ার বা যে টিস্যুর ইলেকট্রিক কারেন্ট মাপছি সেখানে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স শো করে না, বা সেখানে ইলেকট্রিক্যাল কারেন্টে কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু কাঁটাটা যখনই পজিটিভ দিকে মুভ করে তখন বুঝতে হয় ইলেকট্রিক কারেন্টটা চেঞ্জ হচ্ছে, সেটা পজিটিভ হচ্ছে। যখনই নেগেটিভের দিকে মুভ করি তখন আমরা বুঝি ইলেকট্রিক কারেন্টের চেঞ্জ হচ্ছে এবং সেটা নেগেটিভের দিকে হচ্ছে। এবং কতটা হচ্ছে, দুয়ে যখন কাঁটাটা +2-এ যায় তখন যে পরিমাণ চেঞ্জ হচ্ছে, +5-এ যাওয়া মানে বোঝায় কারেন্টের অ্যামপ্লিচিউডটা তত বেশি চেঞ্জ হচ্ছে। অ্যামাউন্টটা যত বাড়বে সে ইন্ডিকেট করে ইলেকট্রিক কারেন্টের অ্যামপ্লিচিউড চেঞ্জটা তত বেশি। এবার সেটা পজিটিভ দিকে ডিরেকশন হওয়া মানে কি, আর নেগেটিভ দিকে ডিরেকশন হওয়া মানে কি, সেটা আমি জানবো। তাহলে গ্যালভানোমিটার কারেন্টটা পজিটিভ দিকে ডিরেকশন হওয়া মানে আমরা বলি ইলেকট্রিক্যাল কারেন্টটা পজিটিভ চেঞ্জ হচ্ছে, নেগেটিভ দিকে হওয়া মানে নেগেটিভ চেঞ্জকে ইন্ডিকেট করে। এবং কত অ্যামাউন্ট চেঞ্জ করাচ্ছে সেটাকে আমরা ইন্ডিকেট করি তার অ্যামপ্লিচিউড দিয়ে। এবার বক্তব্য হচ্ছে পজিটিভ দিকে কখন মুভ করবে আর নেগেটিভ দিকে কখন মুভ করবে ওটা আমি জানবো। আর গ্যালভানোমিটারের দুখানা ইলেকট্রোড থাকে, একটাকে বলা হয় পজিটিভ, একটাকে বলা হয় নেগেটিভ। একটা ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। আমরা যখনই কোনো কিছুর ইলেকট্রিক্যাল কারেন্টটাকে মাপবো, ইলেকট্রিক কারেন্টের ডিফারেন্স মাপবো, সবসময় তার একদিকে পজিটিভ একদিকে নেগেটিভটাকে রাখতে হয়। এবং এই দুটো ক্যাথোড আর অ্যানোডের মাঝের যে কারেন্টের চেঞ্জ, সেই চেঞ্জটাকে আমরা মেজার করি। আমি সাপোজ ধরলাম, এটা একটা টিস্যু, এটা হচ্ছে একটা কার্ডিয়াক টিস্যু। যে কার্ডিয়াক টিস্যুর মধ্যে এগুলো হচ্ছে কার্ডিয়াক সেল। সেলটা রেস্টিং ফর্মে আছে, মানে সব নেগেটিভ চার্জে আছে।
এই অবস্থায় আমি যদি এখানে যোগ করলাম পজিটিভ, এটাকে পজিটিভ দিলাম, হ্যাঁ, এখানে যোগ করলাম নেগেটিভ, ক্যাথোড অ্যানোড যোগ করে দিলাম। এই অবস্থায় দেখব ইলেকট্রিক্যাল কারেন্টের কোনো চেঞ্জ হচ্ছে কিনা। পুরো সেলটা রেস্টিং ফর্মে আছে, মানে কোথাও কোনো চেঞ্জ হচ্ছে না, সব সেলই নেগেটিভ ফর্মে আছে। সেক্ষেত্রে গ্যালভানোমিটারের কাঁটাটা জিরোতে থাকবে, মানে কোনো রকম চেঞ্জ শো করাবে না। এবার হঠাৎ করে ডিপোলারাইজড হয়ে গেল, হঠাৎ করে ডিপোলারাইজড হতে শুরু করছে, মানে এই প্লাস প্লাস, যখনই প্লাস প্লাস হলো তখনই কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, এবার কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স শুরু হলো, মানে ডিপোলারাইজেশন ওয়েভ শুরু হচ্ছে। যখনই ডিপোলারাইজেশন ওয়েভ শুরু হচ্ছে তখন সেলটা আবার সবগুলো পজিটিভ হয়ে গেল, ডিপোলারাইজড ফর্মে এলো, তখনও কিন্তু কাঁটাটা শো করাবে জিরো। কিন্তু যখন নেগেটিভ থেকে ডিপোলারাইজেশন হতে শুরু করবে সেই টাইম ডিউরেশনে আমার কাঁটাটা কোনো একটা দিকে মুভ করবে। সেল যখন পুরো নেগেটিভ ফর্মে থাকে, টিস্যুটা পুরো, তখন কাঁটা জিরো শো করে। আবার যখন পুরো টিস্যুটাই পজিটিভ চার্জ শো করে, ফুল ডিপোলারাইজ স্টেট, তখনও কাঁটা জিরো শো করে। তাহলে কাঁটাটা মুভ করে কখন? যখন পোটেনশিয়াল চেঞ্জ হয়, যখন কিছুটা প্লাস কিছুটা মাইনাস, মানে যখন প্লাসগুলো কন্টিনিউ এদিক থেকে এদিকে মুভ করছে, ডিপোলারাইজেশন ওয়েভ যখন মুভ করছে, এই ডিপোলারাইজেশন ওয়েভ যখন মুভ হয় একমাত্র তখনই কাঁটাটার মুভমেন্টটা হয়। এবার কাঁটা মুভমেন্ট কোন দিকে হবে সেটা ডিপেন্ড করে দুটো শর্তের উপর। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে সেম চার্জ যদি সেম ইলেকট্রোডের দিকে মুভ করে, সেম চার্জ মুভ টুয়ার্ড দ্য সেম ইলেকট্রোড, চার্জ মুভ টুয়ার্ড দ্য সেম ইলেকট্রোড, সেই ক্ষেত্রে কি হবে, যখন সেম ইলেকট্রোডের দিকে মুভ করবে সেক্ষেত্রে কাঁটা সবসময় পজিটিভ দিকে মুভ করবে। কাঁটা মুভ করবে পজিটিভের দিকে। সেম চার্জ যখন সেম ইলেকট্রোড থেকে অ্যাওয়ে ডিরেকশনে মুভ করে তাকে আমরা বলবো নেগেটিভ ভ্যালু শো করে। তাহলে কখন পজিটিভ ভ্যালু কখন নেগেটিভ ভ্যালু শো করে, এই জায়গাটা ক্লিয়ার হলো কি বল? তার হাতটা কোন দিকে থাকবে? এরকম জায়গায় হার্ট আছে, তাই তো? এরকম জায়গায় হার্ট আছে। এবার এর এদিকটা আমি একটা গ্যালভানোমিটার বসাচ্ছি, যে গ্যালভানোমিটারের পজিটিভটা আমি এখানে করে রাখলাম আর নেগেটিভ ইলেকট্রোডটা আমি এখানে করে রাখলাম। পজিটিভ এদিকে, নেগেটিভ এখানে। এই কন্ডিশনে রাখলে কি হবে? তার মানে আমি দেখো, আমি এই জিনিসটা ঘুরিয়ে এই ফর্মটা যদি রাখি তাহলে বলতে পারি পজিটিভ ইলেকট্রোডটা এখানে আছে, এখানে শো করাবো এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড, এখানে শো করাচ্ছি নেগেটিভ ইলেকট্রোড। ওকে, তাহলে হার্টে যে ইলেকট্রিক্যাল কারেন্ট তৈরি হয়, যদি কোনো গ্যালভানোমিটার গ্যালভানোমিটারের ইলেকট্রোড দুটোকে, পজিটিভটাকে নিচের দিকে পায়ে ধরলাম, এটা লেফট লেগ, আর নেগেটিভটাকে যদি আমি রাইট আর্মে রাখি, তাহলে কি ইন্ডিকেট করবে, কি শো করবে? এটা একটা গ্যালভানোমিটার, এটা ধরলাম নেগেটিভ, এটা পজিটিভ, পজিটিভকে এখানে রাখলাম লেফট লেগে, আর রাইট আর্মে আমি রাখলাম, কি বললাম, নেগেটিভ ইলেকট্রোডকে রাখলাম। এখানে জিরো শো করছে। এবার কাঁটাটা কোন দিকে মুভ করবে, এইটা হচ্ছে আমার ধরলাম পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। ওকে, চলো
এবার 2 ডাইমেনশনাল কার্ভ আমি করব। ধর এখানে আমি একটা কার্ভ করতে চাইছি, যে কার্ভটা আমার এই গ্যালভানোমিটার কারেন্ট যে ভ্যালু শো করবে সেই কারেন্টটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, এটার কার্ভ করব। এই কার্ভটাকে এই ভ্যালুটাকে 0 রাখলাম, 0-র এই দিকে ইলেকট্রিক্যাল কারেন্ট যেটা পোটেনশিয়াল ডিফারেন্স এই দিকে রাখলাম পজিটিভ ভ্যালু, এদিকে রাখলাম নেগেটিভ ভ্যালু। ওকে, আর এইটাকে ফেললাম টাইম ডিউরেশন, আর এটা কি পোটেনশিয়াল ডিফারেন্স ভোল্টেজ ডিফারেন্স। খেয়াল করে এবার এসএ নোডে যখন ইলেকট্রিক্যাল কারেন্ট তৈরি হলো, প্রথমে কিন্তু পুরো বডি কি আছে, সব বডি নেগেটিভ ফর্মে আছে, প্রতিটা সেল নেগেটিভ ফর্মে আছে, মানে রেস্টিং ফর্মে আছে, হঠাৎ করে এসএ নোডে ডিপোলারাইজেশন ওয়েভ তৈরি হলো, হঠাৎ করে এসএ নোডে ইলেকট্রিক্যাল কারেন্ট প্রোডাকশন হতে শুরু করলো। ইলেকট্রিক্যাল কারেন্ট প্রোডাকশন হওয়ার সঙ্গে সঙ্গে এসএ নোড থেকে পজিটিভ চার্জ কোন দিকে মুভ করবে? ফার্স্টে অ্যাট্রিয়ার দিকে মুভ করছে, অ্যাট্রিয়ার দিকে যে ইলেকট্রিক্যাল কারেন্টটা মুভ করছে ডিরেকশন হবে। তা আমি যদি এই টোটাল অ্যাট্রিয়াল ইলেকট্রিক্যাল কারেন্টের ডিরেকশনটাকে মেজার করি, এর রেজাল্ট্যান্ট ডিরেকশন কোন দিকে হবে? ওভারঅল রেজাল্ট্যান্ট ডিরেকশনটা এইদিকে হবে। তাহলে এখানে ডিরেকশনটা কি হচ্ছে? পজিটিভ চার্জের মুভমেন্ট হচ্ছে, সব ছিল নেগেটিভ, তাহলে পজিটিভ চার্জগুলো কোন ডিরেকশনে? এই নিচের দিকে ডিরেকশনের দিকে মুভ করছে। ইলেকট্রন কোন দিকে আছে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ কোন দিকে মুভ করছে, পজিটিভের দিকে না নেগেটিভের দিকে? সেম চার্জ সেম ইলেকট্রনের দিকে মুভ করছে কি করছে না? সেম চার্জ সেম ইলেকট্রনের দিকে যদি মুভ করে, তাহলে এখানে গ্যালভানোমিটারের কারেন্ট কাটা কোন দিকে শো করবে, ইন্ডিকেট করবে কোন দিকে, পজিটিভ না নেগেটিভ? তাহলে যখনই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হবে, পজিটিভ চার্জ স্প্রেড করা মানে কি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটাকে আমার গ্যালভানোমিটার কি কি চার্জ শো করাবে? পজিটিভ ডিরেকশনে শো করাবে। তাহলে পজিটিভ ডিরেকশনের যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটাকে নিয়ে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে একটা ভ্যালু পাবো। তাহলে ছিল রেস্টিং, এটা রেস্টিং তো 0 হয় না, এখানে ধর নর্মাল যে যে ভ্যালু ছিল পোটেনশিয়াল রেস্টিং সেই ছিল। তাহলে সেখান থেকে কার্ভটা কিভাবে উঠবে? এভাবে পাবো, এই একটা কার্ভ পেলাম এই ভ্যালু রেসপেক্টে। ওকে, অ্যাট্রিয়াটা পুরো ডিপোলারাইজড হয়ে গেল, সবটাই পজিটিভ চার্জ হয়ে গেল, তখন কাটাটা কি হবে? আবার জিরোতে চলে আসবে, তবে কাটা আবার জিরোতে আছে। যখন পুরো অ্যাট্রিয়া ডিপোলারাইজ হয়ে আছে, ডিপোলারাইজ কন্ডিশনে আছে, তখন ইলেকট্রিক্যাল কারেন্টটা কি এভি নোড থেকে বান্ডেল অফ হিজে আসছে। এভি নোড থেকে বান্ডেল অফ হিজে ইলেকট্রিক্যাল কারেন্টটা কি আসে? খুবই স্লো আসে, অনেকক্ষণ টাইম নেয়। অনেকক্ষণ টাইম নেওয়ার জন্য এই জায়গাটায় কোনো রকম চেঞ্জ বোঝা যায় না। আর এখানে একটা কি দুটো টিস্যু সেল কারেন্টটা নিয়ে আসে। তাহলে একটা কি দুটো সেল যখন কারেন্ট নিয়ে আসে, ওই একটা কি দুটো সেলের যে কারেন্টের যে ভ্যালু, রেজাল্ট্যান্ট ভ্যালু বা অ্যামপ্লিচিউড, ওটা নেগলিজিবল, ওটা মেশিনে ধরতে পারে না। ওর জন্য কাটা কোনোভাবে মুভ করতে পারে না, না পজিটিভ ভ্যালু শো করে না নেগেটিভ ভ্যালু শো করে। এর এর ডিরেকশন নিচের দিকে, নেগেটিভ, এও পজিটিভ ভ্যালু শো করার কথা, কিন্তু এই দুটো কি একটা সিঙ্গেল ফাইবার সেলের জন্য এর অ্যামপ্লিচিউডের ভ্যালুটা এতটাই কম হয়, মেশিন ওটাকে ডিটেক্ট করাতে পারে না। ওর জন্য মনে হয় এই টাইমটা এভি নোড থেকে যখনই বান্ডেল অফ হিজে কারেন্টটা পাস হয়, এই টাইমটা কাটা পুরো জিরোতে থাকে। ওর জন্য এটাকে আমি স্ট্রেট লাইন দেখালাম। তাহলে এই ওয়েভটা ইন্ডিকেট করছে কি? এই ওয়েভটা ইন্ডিকেট করছে ডিপোলারাইজেশন অফ এসএ নোড। এই ওয়েভটা যতটা টাইম নেবে, সেই টাইমটাকে আমি বলবো এই টাইমটা নিয়েছে অ্যাট্রিয়ার ডিপোলারাইজেশনের রিকোয়ারিং টাইম। যখনই আমার এই ওয়েভটা কমপ্লিট হয়ে গেল, এরপরে যে
স্ট্রেট লাইন চলছে, এই স্ট্রেট লাইনটা কি ইন্ডিকেট করছে বলবো? এভি নোড থেকে কারেন্টটা বান্ডিল অফ হিজে আসার টাইম ডিউরেশনটাকে ইন্ডিকেট করছে বলবো। বলো। এরপরে সাপোজ ধরে নিলাম আমার ভ্যালুটা কারেন্টটা চলে এসছে কোথায়? আমার বান্ডল অফ হিজে। বান্ডিল অফ হিজে যখন কারেন্ট চলে আসে, প্রথমে বান্ডেল অফ হিজের এই পোর্শনটা পজিটিভ চার্জ হবে, ফ্র্যাকশন টাইমের জন্য হবে। ফ্র্যাকশন টাইমের জন্য এটা যখনই ডিপোলাইজ হবে, এর পরে ডিপোলাইজ হতে শুরু করবে কারা? এরা। এরা যখন এরপরে ডিপোলাইজেশন হবে, তখন ডিরেকশনটা কোন দিকে হয় রে? না, ডিরেকশন তো এইদিকে হয় নাকি? এবার এইদিকে যখন ডিরেকশন হচ্ছে, তাহলে এর রেজাল্টেন্ট ডিরেকশন কোন দিকে হবে? এর রেজাল্টেন্ট ডিরেকশন অবভিয়াসলি এদিকে হবে। অবভিয়াসলি এদিকে হবে, তাই তো? তাহলে এখানে পজিটিভ চার্জের ডিরেকশন কোন দিকে হচ্ছে? পজিটিভ ইলেকট্রোড থেকে দূরে না কাছে? দূরে। তাহলে কাটা এবারে কোন দিকে ঘুরবে? নেগেটিভ না পজিটিভ? কাটা ঘুরবে নেগেটিভের দিকে। এবার বক্তব্য হচ্ছে, খেয়াল কর, নেগেটিভের দিকে ঘুরবে কিন্তু মানটা কতটা ভ্যালু শো করাবে সেটা ডিপেন্ড করবে এখানকার টিস্যু সেল নাম্বার। অ্যাট্রিয়ার টিস্যু সেল নাম্বারের থেকে এই ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামের সেল নাম্বার কম না বেশি? কম। তাই যদি কম হয়, তাহলে এখানে যে এখানে যে ওয়েভটার অ্যামপ্লিচিউড হয়েছিল, এখানে যে ওয়েভের অ্যামপ্লিচিউড হয়েছিল, এখানে অ্যামপ্লিচিউড কি তাই হবে না তার থেকে কম হবে? অবভিয়াসলি কম হবে। তাহলে এখানে যদি ভ্যালুটা যদি আমাকে এখানে +5 শো করায়, এখানে হচ্ছে +2 করবে, এই -2 করবে। তাহলে সেক্ষেত্রে পরের ওয়েভটা, এই ওয়েভটা কি হবে? এটা নেগেটিভ মানে স্লাইটলি নিচের দিকে নামলো। ওকে, স্লাইড নিচের দিকে নামলো এবং এটা খুব ফাস্ট হবে। এখানে যেমন ইন্টারনোডাল টিস্যু দিয়ে এখানে পাস হচ্ছিল, এখানে কার্ডিয়াক সেল সেল কানেকশনে অনেকক্ষণ টাইম নিচ্ছিল। এখানে কিন্তু সেল সেল কানেকশন, সেলের নাম্বার কম, ওর জন্য এখানকার এটা স্প্রেডটা খুব ফাস্ট হবে, এর থেকে ফাস্ট হবে। যেহেতু এখানে অনেকগুলো টিস্যু সেল আছে, এখানে যতটা টাইম লাগবে এর থেকে টাইম এখানে কম লাগবে না বেশি লাগবে? যেহেতু টিস্যু সেল নাম্বার কম, অবভিয়াসলি কম লাগবে। তাহলে এখানে টাইম ডিউরেশনটা এর থেকে কম হবে, ওর জন্য এটা স্পাইক নিয়ে নিল। কেন, কোনো কার্ভ যখনই টাইম ডিউরেশন কম নেয় সে স্পাইক নিয়ে নেয়। তাহলে এখানে আমি এরকম একটা ইন্ডিকেট করলাম। তাহলে এই কার্ভটাকে ইন্ডিকেট করছি, এটাকে যদি আমি পি বলে ইন্ডিকেট করি, তাহলে কি বলবো? পি ইন্ডিকেট দ্য ডিপোলারাইজেশন কারেন্ট স্প্রেড অফ অ্যাট্রিয়া। এখানে এই যে কার্ভটা করছি, এটাকে আমি নাম দিচ্ছি কিউ। কিউটা কি ইন্ডিকেট করছে? কিউ ইন্ডিকেটস দ্য ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই কিউটা দিয়ে ডিপেন্ড করলাম কি ভেন্ট্রিকুলার সেপ্টামের ডিপোলারাইজেশনটাকে ইন্ডিকেট করছে। কোন রকম কনফিউশন আছে? আফটার সেপ্টাম ডিপোলারাইজেশনের পর ডিপোলারাইজেশন ওয়েভটা কোন দিকে মুভ করে? আমার ভেন্ট্রিকুলার ওয়াল বরাবর মুভ করে। ভেন্ট্রিকুলার ওয়াল বরাবর যখন মুভ করে, এদের মুভের ডিরেকশন কোন দিকে হয়? ডিরেকশনটা এদিকে হয়। অল ভেন্ট্রিকুলার ওয়ালের মুভমেন্টের যখন ডিরেকশনটা এদিকে হয়, তখন রেজাল্টেন্ট ডিরেকশন কোন দিকে হবে? পুরো ভেন্ট্রিকুলার মাসলের রেজাল্টেন্ট ডিরেকশনটা কোন দিকে হবে? অবভিয়াসলি এইদিকে হবে। অবভিয়াসলি এইদিকে হবে, তাই তো? 1 নম্বর কথা, রেজাল্টেন্ট মুভমেন্টের ডিরেকশন কার? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের রেজাল্টেন্ট মুভমেন্টের ডিরেকশন হবে, ডিপোলারাইজেশন ওয়েভের রেজাল্টেন্ট ডিরেকশন হবে নিচের দিকে বা পজিটিভ ইলেকট্রোডের দিকে। ডিপোলারাইজেশন ওয়েভ সেম চার্জ কোন দিকে? সেম দিকে মুভ করছে। তাহলে কারেন্টটা কি হবে? এখানে গ্যালভানোমিটারের কাটা পজিটিভ দিকে ইন্ডিকেট করবে না নেগেটিভ দিকে ইন্ডিকেট করবে? অবভিয়াসলি 1 নম্বর কথা পজিটিভ দিকে ইন্ডিকেট করবে। 2 নম্বর কথা, পুরো হার্টের মধ্যে ভেন্ট্রিকুলার থিকনেস
অ্যাট্রিয়ার থিকনেস থেকে বেশি না কম? তাহলে অ্যাট্রিয়ার থেকে ভেন্ট্রিকেলের সেলের নাম্বার বেশি আছে, তাহলে এখানে রেজাল্ট্যান্ট কারেন্ট কি হবে? অ্যাট্রিয়ার থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। ভেন্ট্রিকেলের মধ্যে যে ইলেকট্রিক্যাল কারেন্টগুলো ফ্লো হয়, এটা বান্ডল অফ হিজের পরে কি থাকে? পারকিনজি ফাইবার থাকে। পারকিনজি ফাইবারের থ্রু দিয়ে যখন ভেন্ট্রিকুলার সেলের মধ্যে ইলেকট্রিক কারেন্টটা ফ্লো হয়, তাহলে কারেন্ট ফ্লোটা অ্যাট্রিয়ার থেকে ফাস্ট হবে না স্লো হবে? ফাস্ট হবে। ফাস্ট হবে, কারণ এখানে বান্ডল অফ মানে হিজের পরেও আছে পারকিনজি ফাইবার, আর এখানে গ্যাপ জাংশনের নাম্বার অনেক বেশি অ্যাট্রিয়ার থেকে, তাহলে ওর জন্য এখানে ইলেকট্রিক্যাল কারেন্টটা খুব ফাস্ট এখানে হবে, স্প্রেড করবে। তাহলে ভেন্ট্রিকুলার কারেন্টের অ্যামপ্লিচিউড বেশি হবে, ডিরেকশন পজিটিভের দিকে হবে, আর টাইমটা খুব কম লাগবে। তাহলে এর কার্ভটা কি টাইপের হবে? অবভিয়াসলি পি এর অ্যামপ্লিচিউড যদি হাই করতে হয়, এর কার্ভটা হবে, এই যে ভ্যালু শো করবে সেই ভ্যালু অনুযায়ী এটা এইভাবে শো করবে। অ্যামপ্লিচিউড যথেষ্ট ম্যাক্সিমাম হবে, কেননা এখানে অনেক টিস্যু থাকে, পজিটিভ চার্জের দিকে মুভ করছে, আর টাইম ডিউরেশন কম নিচ্ছে। সেই টাইম ডিউরেশন কম, কিন্তু সেটা সেপ্টামের টাইম ডিউরেশন থেকে কিন্তু বেশি, কিন্তু অ্যাট্রিয়ার টাইম ডিউরেশন থেকে বেশি কম। কেননা সেপ্টামে তো টিস্যু নাম্বার কম, ওই জন্য কম টাইম লেগেছিল। এই তো টিস্যু নাম্বার বেশি, সেল নাম্বার বেশি, টিস্যুর কন্টেইনিং সেল নাম্বার বেশি, তাহলে এর টাইম তো সেপ্টামের থেকে বেশি অবভিয়াসলি লাগবে, তাই লেগেছে। তাহলে এই টাইম ডিউরেশনটা কিন্তু কিউ এর থেকে কি বেশি। কিন্তু অ্যাট্রিয়ার মধ্যে যে গ্যাপ জাংশনের নাম্বার, বা অ্যাট্রিয়ার মধ্যে সেলের মধ্যে কিন্তু ইন্টারনোডাল ফাইবার দিয়ে কানেকশন হয়েছে, ওর জন্য এখানে ট্রান্সমিশন রেট বা ট্রানজাকশন ভেলোসিটির থেকে ভেন্ট্রিকুলার মাসলের ট্রানজাকশন ভেলোসিটি হাই, ওর জন্য এর টাইম ডিউরেশন অবভিয়াসলি পি এর থেকে কি হচ্ছে? কম লাগছে। ওর জন্য এখানে কার্ভটা হচ্ছে উপরের দিকে উঠছে, এটাকে আমরা বলি আর। তাহলে আর ওয়েভটা কি ইন্ডিকেট করছে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ওভারঅল ভেন্ট্রিকুলার টিস্যুর যখন ডিপোলারাইজেশন হয়ে গেল, এখনো বেশ বাকি আছে, রিমেইনিং রেস্টিং ফর্ম এক্সিস্ট বেস রিজিয়ান। তখনও বেস রিজিয়ানটা কি হয়? অকুপাই করে আছে রেস্টিং ফর্ম। যখনই পুরো কার্ডিয়াক ভেন্ট্রিক্যাল লোয়ার রিজিয়ানটা যখন পুরো ডিপোলারাইজড হয়ে গেল, এর পরেই কিন্তু আমার কি হবে? ডিপোলারাইজড হবে বেস রিজিয়ান। আর বেসের ডিপোলারাইজেশনটা এইভাবে হয়, ডিরেকশনটা এইদিকে হয়। তাহলে বেসের ডিপোলারাইজেশন যখন এইদিকে হয়, তাহলে রেজাল্টেন্ট ডিরেকশন কোন দিকে হবে রে? নেগেটিভের দিকে। এখানকার টিস্যুর সেলের নাম্বার কত? খুবই কম, তাহলে এখানকার অ্যামপ্লিচিউডও কম হবে, এই দুটো মিলে অ্যামপ্লিচিউড কম হবে। ডিরেকশনটা কি পজিটিভ থেকে দূরে যাচ্ছে না কাছে আসছে? পজিটিভ থেকে অ্যাওয়ে যাচ্ছে, অ্যাও ডিরেকশনে যাচ্ছে, তাহলে সেখানে এখানকার ডিরেকশনটা অলওয়েজ নেগেটিভের দিকে হবে, এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে টাইম ডিউরেশনটা কম লাগবে যেহেতু ভেন্ট্রিকুলার টিস্যু। তিন নম্বর হচ্ছে এর অ্যামপ্লিচিউড কি হবে? অনেক কম হবে, কারণ টিস্যু তো কম। তাহলে এটা আমার ফার্দার শো করবে এরকম। নাম দিলাম এস। তাহলে এস হলো, যখনই এস জায়গায় এলো তখন কিন্তু পুরো হার্টটা ডিপোলারাইজড কন্ডিশন চলে এলো। এবার পুরো হার্ট ডিপোলারাইজড কন্ডিশন আছে। এই জায়গাটাতে কোনো কনফিউশন আছে কি বলো? পুরো হার্ট যখন ডিপোলারাইজেশন কন্ডিশনে চলে এলো, তাহলে পুরো হার্ট যখন প্লাস ফর্মে আছে, আর কোনো ডিপোলারাইজেশন ওই মুভ করছে না, সেক্ষেত্রে গ্যালভানোমিটারের কাটা কোন দিকে শো করাবে? জিরো, না আদারওয়াইজ অন্য কিছু শো করাবে? অবভিয়াসলি জিরো। তার মানে এবার সেলটা যতক্ষণ ডিপোলারাইজড অবস্থায় থাকবে ততক্ষণ আমার এই কাটাটা জিরো শো করাবে। তাহলে যতক্ষণ জিরো হবে এই টাইম ডিউরেশনটা ইন্ডিকেট করবে সেলটা এক্সিস্ট অ্যাজ এ ডিপোলারাইজড ফর্ম। এই টাইম ডিউরেশনটা ইন্ডিকেট করবে সেলটা ডিপোলারাইজড ফর্মে এতক্ষণ টাইম এক্সিস্ট করছে।
কন্ডিশন, হার্ট মাসেল ডিপোলাইজেশন কন্ডিশন হলে হার্ট মাসেলের কার্ভটা কেমন হয় রে? মনে পড়ছে? এরকম প্রাপ্ত হয়, এখানে একটা প্লেটু স্টেজ হয়, প্লেটু। এই যে প্লেটু স্টেপটা হচ্ছে এই টাইম ডিউরেশন, কতক্ষণ এটা টাইম ডিউরেশনে আছে, এটাই হচ্ছে প্লেটু স্টেজ। আর এই প্লেটু স্টেজে ইলেকট্রিক্যাল কারেন্টের কি চেঞ্জ হয় সেলের মধ্যে? প্লেটু স্টেজে সব কার্ডিয়াক টিস্যু সেলের মধ্যে ইলেকট্রিক্যাল আয়নিক কি চেঞ্জ হয়? কার কনসেন্ট্রেশন বাড়ে? ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়ে। এখানে ক্যালসিয়াম ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেল খোলে। এখানে এই কন্ডিশনে এই স্টেটে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়ে, এবং ক্যালসিয়াম কনসেন্ট্রেশন যখন ইন্ডিভিজুয়াল সেলের মধ্যে বাড়ে, প্রতিটা সেল কন্ট্যাক্ট করে। তার মানে কন্ট্যাক্ট করা মানে পুরো ভেন্ট্রিকেলটা সিস্টল ফর্মে চলে আসে, সিস্টল চলে আসে। এই কন্ডিশনে পুরো ভেন্ট্রিকেল সিস্টল থাকে। সিস্টল মানে কন্ট্রাক্টেড ফর্ম। নর্মাল সেল যখন রিল্যাক্স ফর্মে আছে, ঠিক আছে, মানে লেংথ বেশি, এর মধ্যে ধরলাম এটা চ্যানেল, এটা পটাশিয়াম চ্যানেল, তার চ্যানেলটা এইভাবে থাকবে। এবার সেল কন্ট্যাক্ট হওয়া মানে কি, তার লেংথটা কমবে। এই সেল যখনই কন্ট্যাক্ট ফর্মে থাকবে, লেংথ যখনই কমবে, খেয়াল কর, লেংথ যখনই কমবে, তখন এর এই চ্যানেলগুলোর ভেতরের ডিস্টেন্সটা কমবে না বাড়বে? এখানে সেলটা যখন রিল্যাক্স ফর্মে ছিল, এর মধ্যে চ্যানেলগুলো তখন ওপেন থাকার টেন্ডেন্সি ছিল, এর মধ্যে ডিস্টেন্সটা বেশি, মানে সেলটা ওপেন, চ্যানেল ওপেন ফর্মে আছে। সেল যখন কন্ট্রাক্টেড ফর্মে চলে এলো, তখন এই প্রেসারে এই চ্যানেলগুলো তো ক্লোজ ফর্মে থাকবে, তাই না? ওর জন্যই বলছি কোনো সেল যখন কন্ট্রাক্টেড ফর্মে থাকে, তখন সেলের মধ্যে চ্যানেলগুলো ক্লোজ ফর্মে থাকার টেন্ডেন্সি হাই। সেল যখন রিল্যাক্স ফর্মে থাকে, তখন চ্যানেলগুলো ওপেন ফর্মে থাকার টেন্ডেন্সি হাই। আমার ভোল্টেজ আমি ধরলাম পটাশিয়াম চ্যানেল +20 তে খুলে যায়, আমার +20 ভোল্টেজ আছে, সেক্ষেত্রে সেলটা যদি রিল্যাক্স ফর্মে থাকে তখনই পটাশিয়াম চ্যানেল খুলবে। কিন্তু +20 ভোল্টেজ আছে, কিন্তু সেলটা কন্ট্রাক্টেড ফর্মে আছে, সেক্ষেত্রে ভোল্টেজ চাইবে, আমি চ্যানেল খুলবো, কিন্তু মেকানিক্যাল ফোর্স তাকে খুলতে দেবে না। তাহলে সেক্ষেত্রে চ্যানেলটা ভোল্টেজ +20 হলেও চ্যানেলটা ক্লোজ ফর্মে থাকবে। তাহলে একটা ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল যেটা দরকার আমার রিপোলারাইজেশনের জন্য, রিপোলারাইজেশনটা শুরু হওয়ার জন্য আগে বুঝতে হবে সেলটা রিল্যাক্স ফর্মে আছে না সেলটা কন্ট্যাক্ট ফর্মে আছে। এখানে ভেন্ট্রিকুলার টিস্যু যখন আমার সিস্টল ফর্মে আছে, তখন কোনো ভেন্ট্রিকুলার টিস্যু যখন সিস্টল হয়, তার ভেতরের টিস্যুগুলো বেশি কন্ট্রাক্টেড ফর্মে থাকবে, বাইরের গুলো লেস কন্ট্রাক্টেড ফর্মে থাকবে। বাইরে যখন লেস কন্ট্রাক্টেড ফর্মে থাকবে, তাহলে বাইরের টিস্যু সেলগুলোতে আমার পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হওয়ার টেন্ডেন্সি ভেতরের থেকে বাইরের গুলো বেশি হবে, এবং ওর জন্য রিপোলারাইজেশনটা শুরুটা আমার ভেন্ট্রিকুলার টিস্যুর পেরিফেরাল রিজিয়ন থেকে শুরু হয়। মানে এবার আমার রিপোলারাইজেশন যে মুভমেন্টটা, এবার নেগেটিভ চার্জের মুভমেন্টটা, ডিরেকশনটা আমার পেরিফেরাল রিজিয়ন থেকে শুরু হবে। নেগেটিভের মুভমেন্টটা এবার শুরু হয় এখান থেকে। এখান থেকে যখন নেগেটিভের মুভমেন্টটা শুরু হয়, রিপোলারাইজেশন শুরু হয়, তাহলে রেজাল্ট্যান্ট ডিরেকশন কোন দিকে হবে রে? এটা হয়তো এইদিকে হয়, এইদিকে হয়, তাহলে রেজাল্ট্যান্ট ডিরেকশনটা আমার, তাহলে ওভারঅল রেজাল্ট্যান্ট ডিরেকশনটা কোন দিকে হবে? এইদিকে হবে। নেগেটিভ চার্জগুলো আস্তে আস্তে এদিকে নেগেটিভ থেকে আস্তে আস্তে এদিকে নেগেটিভ মুভ করছে, তার মানে এর নেগেটিভের মুভমেন্টটা কোন দিকে হচ্ছে? ইলেকট্রন নেগেটিভের দিকে। রিপোলারাইজেশন মানে তো নেগেটিভের মুভমেন্ট, নেগেটিভ চার্জের মুভমেন্টটা কোন দিকে হচ্ছে? নেগেটিভ ইলেকট্রনের দিকে। সেম চার্জের মুভমেন্ট সেম ইলেকট্রনের দিকে হচ্ছে। তাহলে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনটা, ডিউরিং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন গ্যালভানোমিটার ইন্ডিকেট করবে কোন দিকে, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ দিকে মুভ করবে। এবার বক্তব্য হলো, এখানকার টিস্যুর নাম্বার কত, টিস্যু সেল কি ভেন্ট্রিকুলার টিস্যু সেল, তাহলে ওভারঅল ভেন্ট্রিকুলার টিস্যু সেল হলে এখানকার অ্যামপ্লিচিউডও হাই হবে, এখানকার অ্যামপ্লিচিউডও আর এর মতোই হাই হবে।
হওয়ার কথা, কিন্তু 2 নম্বর কথা, এখানকার টাইম ডিউরেশন কি হবে? টাইম ডিউরেশনটা কি আমার ডিপোলারাইজেশনের মতোই হবে, না তার থেকে বেশি নেবে? টাইম ডিউরেশন তার থেকে বেশি নেবে কেন? কারণ সেগুলো সব কন্ট্রাক্টেড ফর্মে আছে। আস্তে আস্তে সেলগুলো রিল্যাক্স ফর্মে আসছে, আর এগুলো আস্তে আস্তে রিপোলারাইজেশন হচ্ছে। কেননা পুরো সেলটা যতক্ষণ না ডায়াস্টোলিক ফর্মে না আসবে, এরা রিপোলারাইজেশন ফর্মে আসতে পারছে না। ওর জন্য এর টাইম ডিউরেশনটা বেশি নেবে। তাহলে এখানে 3টে কথা: অ্যামপ্লিচিউড বেশি থাকবে, টাইম ডিউরেশন বেশি নেবে, ডিরেকশনটা পজিটিভের দিকে হবে। তাহলে এখানে কার্ভটা এখানে কিভাবে ইন্ডিকেট হবে? কার্ভটা ইন্ডিকেট হবে এইভাবে। টাইম ডিউরেশন যথেষ্ট বেশি নিচ্ছে, অ্যামপ্লিচিউড এর ডিরেকশন পজিটিভের দিকে আছে। কিন্তু তোর বক্তব্য হতে পারে, স্যার সবই তো করলেন, অ্যামপ্লিচিউড কেন কম হলো? অ্যামপ্লিচিউড কেন কম হলো? এর অ্যামপ্লিচিউড এত বেশি, এর অ্যামপ্লিচিউড এত কম কেন হলো? এই কনফিউশনটা মনের মধ্যে তৈরি হয়েছে? জানি তো তৈরি হবে। আমি যদি ওভারঅল অ্যামপ্লিচিউড মেজারমেন্ট করি, এর যদি পুরো অ্যামপ্লিচিউড মেজারমেন্ট করি, যা হবে এর অ্যামপ্লিচিউড একই হবে হিসাব করলে। এ যতটা জায়গা অকুপাই করে, এ ঠিক ততটা জায়গা অকুপাই করে, কিন্তু অ্যামপ্লিচিউড, ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড কিন্তু এরই বেশি। সেটা ডিপেন্ড করছে টাইমের জন্য। টাইম এখানে কম বলে স্পাইকটা ফর্ম করেছে, টাইম এখানে লার্জ টাইম বলে স্পাইকটা ফর্ম করেনি। কিন্তু আমি যদি টোটাল দেখি, টোটাল অ্যামপ্লিচিউড যদি ফলো করি, এটা কিন্তু ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড পয়েন্ট। আমি ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউডটা বিচার না করে আমি যদি টোটাল অ্যামপ্লিচিউড দেখি, টোটাল কিন্তু এটার ইকুয়াল হবে। আফটার ভেন্টিকুলার ডিপ্লাসে কি হলো? সেলটা আবার নেগেটিভ ফর্মে চলে এলো। যখন সেলটা নেগেটিভ ফর্মে চলে এলো, তখন কি হবে? আমার ভেন্টিকুলার, আমার গ্যালভানোমিটার কাটা আবার জিরো, আবার শো করাবে জিরো, কাপটা আবার এরকম নর্মাল চলে আসবে। এটা ইসিজি হলো। এরপরে হার্ট তো স্টপ থাকে না, এরপরে আবার তো এসি নোড থেকে ইম্পালস আবার পাস আউট হবে, আবার পি ওয়েভ হবে, আবার কিউ হবে, আবার আর হবে, আবার এস হবে, আবার এটা টি, আবার টি হবে। এভাবে কন্টিনিউ বারবার ইসিজি ফর্ম করতে শুরু করবে। এই গেল ইসিজি। এখানে একটা কনফিউশন তৈরি হওয়া উচিত, জানি না কেন তোদের হয়েছে কিনা। স্যার আপনি তো ভেন্টিকুলার ডিপোলারাইজেশন বললেন, ভেন্টিকুলার ডিপোলারাইজেশন বললেন, অ্যাট্রিয়ার তো ডিপোলারাইজেশন বললেন না? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়েছে, পি ওয়েভের জন্য অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হলো। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কোথায়? এই তো ফার্স্ট শর্তে বলেছে, কোনো সেল যদি ডিপোলারাইজ ফর্মে আসে, সে ডিপোলারাইজেশন ফলো করবেই। তাহলে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কোথায় গেল? ভেন্ট্রিক, আমরা জানি ডিপোলারাইজেশন পরে ডিপোলারাইজেশন হয়। অ্যাট্রিয়াল যখন ডিপোলারাইজেশন হয়, তারপরেই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন শুরু হয়। যখন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন হয়, তখনই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হয়, কিউআরএস। তখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যখন হয়, তখন আমরা দেখেছি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন অ্যামপ্লিচিউড কি দেখিয়েছি আমরা? ডিরেকশন এইদিকে করেছি নাকি রে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের অ্যামপ্লিচিউড দেখেছি এইদিকে। সেক্ষেত্রে অ্যাট্রিয়াল যে রিপোলারাইজেশন, অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা কি হবে? এই নেগেটিভ এদিক থেকে এদিকে উঠবে। তাহলে সেক্ষেত্রে ওর ওর ডিরেকশন, রেজাল্ট্যান্ট ডিরেকশনটা এইদিকে হতো, তাই তো? কিন্তু এর থেকে এর অ্যামপ্লিচিউডটা বেশি ছিল, ভেন্ট্রিকুলার অ্যামপ্লিচিউডটা বেশি ছিল এর থেকে। ওর জন্য গ্যালভানোমিটার কারেন্ট একসঙ্গে দুটোকে মেজার করে ফাইনাল রেজাল্টটা শো করে। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন দুটো ইভেন্ট একসঙ্গে ওভারল্যাপ করে যায়। দুটো ইভেন্ট একসঙ্গে ওভারল্যাপ করার জন্য যখন আমার গ্যালভানোমিটার যখন মেজার করে ওটাকে, তখন ও এটাকে এর নেগেটিভ ভ্যালু হিসাবে ইন্ডিকেট করে এটাকে এখান থেকে নেগেটিভ ভ্যালুটাকে বাদ দিয়ে বাকি রেজাল্ট্যান্ট ফোর্সটাকে আর এর মধ্যে শো করে। তার মানে এই আর এর ভ্যালুর মধ্যে লুকিয়ে আছে আমার অরিকুলার অরিকুলার ডিপোলারাইজেশন। অরিকুলার ডিপোলারাইজেশনটাকে এই মেশিন আলাদা করে ডিটেক্ট করতে পারে না। কেন পারে না? কারণ এই অরিকুলার ডিপোলারাইজেশনটা আর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনটা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে যায়। আর মেশিন তো কোনটা অরিকল কোনটা ভেন্ট্রিকল দেখবে না, ও তো ওভারঅল মাপবে। ওভারঅল মাপতে গিয়ে ও নেগেটিভটাকে এখান থেকে বাদ দিয়ে দেয়। বাদ দিয়েও পজিটিভ ভ্যালুটা বেশি থাকে বলে নেগেটিভটা কোনো বোঝাই যায় না। যদি আমি দেখতাম অ্যাট্রিয়াল টিস্যুর
সংখ্যা ভেন্ট্রিকুলার থেকে হাই, সেক্ষেত্রে যদি এর ভ্যালুটা এর থেকে হাই হতো, সেক্ষেত্রে আর ভ্যালুটা নেগেটিভ করে দিত। কিন্তু যেহেতু ভেন্ট্রিকুলার টিস্যুটা কনসেন্ট্রেশন হাই, ওর জন্য ভেন্ট্রিকুলার টিস্যুর কোয়ান্টিটি হাই, ওর জন্য এটা নেগেটিভ বাদ দিয়েও পজিটিভ ভ্যালুটাকে শো করে। ওর জন্য আমার মনে হয় না যে আমার অ্যাট্রিয়াল ডিপোলাইজেশনটা সই করছে না, কিন্তু অ্যাকচুয়াল অ্যাট্রিয়াল ডিপোলাইজেশন শো করছে, কারণ সেটা এর মধ্যে ওভারল্যাপিং হয়ে আছে। জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম? এই হচ্ছে ইসিজি। তাহলে ইসিজির ক্ষেত্রে পি ওয়েভ কাকে ইন্ডিকেট করে? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনকে। কিউ ওয়েভ কাকে ইন্ডিকেট করে? সেপ্টাম ডিপোলারাইজেশন। আর ওয়েভ কাকে ইন্ডিকেট করে? ম্যাক্সিমাম ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এস ওয়েভ কাকে ইন্ডিকেট করে? এস ওয়েভ বেস রিজিয়নের ডিপোলারাইজেশনকে। টি ওয়েভ কাকে বলে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে। এবার যাচ্ছি আমি, এই টাইম ডিউরেশনটা কি ইন্ডিকেট করে? এটা করে কি? এভি নোড থেকে বান্ডিল অফ হিজে ইম্পালস ট্রানজাকশন টাইম ডিউরেশনটা। এখানে এস আর টি এর মাঝে এই টাইম ডিউরেশনটাকে কি ইন্ডিকেট করে? সেলটা কতটা ডিপোলাইজড ফর্মে আছে, কতক্ষণ ধরে ডিপোলাইজড ফর্মে আছে। এবার এই দুটোকে আমি মার্ক করব, এই দুটোকে আলাদা করে মার্ক করা হয়, এই মার্কটা আমি করাচ্ছি, তাহলে কমপ্লিট হবে। তাহলে ইন্ডিভিজুয়াল পি কিউ আর এস টি জেনে গেলি, কিউ আর এস কমপ্লেক্স কি জেনে গেলি। এখানে বারবার আমি একটা জিনিসকে মার্ক করছিলাম, সেটা হচ্ছে এই রিজিয়নটা, এই রিজিয়নটা, এই রিজিয়নটাকে মার্ক করা হয়। এই রিজিয়নটাকে বলা হয়, এটাকে বলা হয় পিআর সেগমেন্ট। পিআর সেগমেন্ট মানে হচ্ছে পি ওয়েভের লাস্ট পয়েন্ট আর কিউ ওয়েভের স্টার্টিং পয়েন্ট। কিউ আর পি ওয়েভের মাঝের যে টাইম ডিউরেশন, এটাকে বলা হয় পিআর সেগমেন্ট। পিআর সেগমেন্ট কি ইন্ডিকেট করে আমরা জানি? এভি নোড থেকে বান্ডেল অফ হিজে ইলেকট্রিক্যাল কারেন্ট পাস আউট টাইম, পাসিং টাইম, তাই তো? এটা হচ্ছে পিআর সেগমেন্ট। আমরা যদি এখানে চলে আসি, এস ওয়েভ শেষ হচ্ছে, টি ওয়েভ শুরু হচ্ছে, এই টাইম ডিউরেশনটা কি বলি আমরা? এটাকে একইভাবে কি বলবো? এটাকে বলবো এসটি সেগমেন্ট। এটা কিন্তু আমরা পি কিউ সেগমেন্ট বলছি না, পি কিউ সেগমেন্ট বলছি না, পি আর সেগমেন্ট বলছি, এটাকে বলে এসটি সেগমেন্ট। তোর বক্তব্য হতে পারে, স্যার আপনি কেন পি আর বলছেন, পি কিউ কেন বলছেন না? এখানে এসটি বলছেন, এখানে এখানে আপনার পি কিউ বলা উচিত ছিল। আমি পি কিউ বলছি না, কারণ কিছু কিছু অ্যানিমেলে যেমন কিউ ওয়েভ পাওয়া যায় না এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমি তাদের ক্ষেত্রে পি কিউ সেগমেন্ট পাবো না। তার মানে কি পি কিউ সেগমেন্ট নেই? অবশ্যই আছে। ওর জন্য কিউ সেগমেন্ট, কিউটা যেহেতু ভ্যারিয়েবল, কারো পায় কারো পায় না, ওর জন্য কিউ থেকে ইন্ডিকেট না করে এই নামটাকে পি থেকে কিউ অবধি করা হয়, এটাকে আমরা পি আর ওয়েভ বলি, পি আর সেগমেন্ট বলি। ওকে, তাহলে এটা হচ্ছে পি আর সেগমেন্ট, এটা এসটি। পি আর সেগমেন্ট কি ইন্ডিকেট করে বললাম? নর্মাল হার্টের ক্ষেত্রে এভি নোড থেকে বান্ডল অফ হিজে ইম্পালস ট্রান্সমিশন টাইম ডিউরেশন, আর এসটি সেগমেন্ট হচ্ছে হার্টের ডিপোলারাইজেশন টাইম ডিউরেশন। ডিপোলারাইজেশনের পর যে টাইমটা হার্ট ডিপোলারাইজড ফর্মে এক্সিস্ট করে, যাকে সিস্টোলিক টাইম বলা হয়, সেই টাইমটা হচ্ছে এসটি সেগমেন্ট। সিস্টোলিক টাইম জেনারেলি এখান থেকে স্টার্ট হয়, এখান থেকে এই অবধি বলা হয় সিস্টোলিক টাইম। কিউআরএস কমপ্লেক্স প্লাস এসটি সেগমেন্ট পুরোটা হচ্ছে সিস্টোলিক টাইম ডিউরেশন। এই ফর্মটা অ্যাকচুয়ালি প্লে টু স্টেজ। ওকে, এসটি সেগমেন্ট। তাহলে ওভারঅল ইসিজিটা হলো, এরপরে আমি খালি ইসিজি কোন ওয়েভটা কেন হয় এটা জানলাম, এরপরে এর নর্মাল অ্যাবনর্মালিটি কি সেটা আমি সামনের দিন বলবো।